এমবি কোচিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই ধরনের ফিজিক্যাল এডুকেশনের আরও নতুন নতুন টপিকে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। স্পোর্টস ট্রেনিংয়ের ফ্লেক্সিবিলিটি, যেটা হচ্ছে ফিটনেস কম্পোনেন্টের আর একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট বা উপাদান, যেটা আমরা অলরেডি ইতিমধ্যেই স্পিড কি, তার স্পিডের বিভিন্ন ভাগ, এন্ডুরেন্স কি, এন্ডুরেন্সের বিভিন্ন টাইপস এবং সেগুলোর ডেভেলপমেন্টাল মেথডগুলো আমরা ডিটেলসে আমরা পড়েছিলাম। আমরা প্রায় স্পোর্টস ট্রেনিংয়ের শেষের দিকে আছি। আজকেও আমরা সেরকম আরেকটা ফিটনেসের আরেকটা কম্পোনেন্ট ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা বাংলায় যাকে বলি, সেই ফ্লেক্সিবিলিটি সম্পর্কে ডিটেলসে আমরা আজকের ক্লাসে জানবো। এখানে দেখো, আজকে আমি ক্লাসে কি কি বিষয়গুলোকে আমরা জানবো সেগুলোকে আমি রেখেছি, একবার তোমাদেরকে বলে দিই যে টুডে উই লার্ন মিনিং ডেফিনেশন অফ ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ এই নমনীয়তা বলতে কি বুঝি এবং নমনীয়তার একটা সংজ্ঞা, ফ্যাক্টরস অফ ফ্লেক্সিবিলিটি, অ্যানাটমিক্যাল এলিমেন্ট, টাইপস অফ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড স্ট্রেচিং, ফ্লেক্সিবিলিটি ট্রেনিং প্রোগ্রাম, বেনিফিট অফ স্ট্রেচিং, when mistake made you stress, how to stress and dynamic stretching exercise এক্সেট্রা। এই সমস্ত বিষয়গুলো আজকের ক্লাসে আমরা পড়বো। ক্লাসটা হয়তো একটু লেন্দি হবে, তোমরা ক্লাসে কখনো যদি কোনো কিছু বুঝতে না পারো তখনই আমাকে স্টপ করবে। প্রথমে দেখো, হোয়াট ইজ ফ্লেক্সিবিলিটি। এই যে ফ্লেক্সিবিলিটি শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, যে ফ্লেক্সিবিলিটি মানে ফ্লেক্সিবল ইন নেচার। তাহলে আমাদের যে স্পোর্টস ট্রেনিং মূলত কাজ করে হচ্ছে হিউম্যান ব্রিং, আমাদেরকে নিয়ে কাজ করে, খেলোয়াড়দেরকে নিয়ে কাজ করে। তাহলে সেক্ষেত্রে খেলোয়াড়দের ফ্লেক্সিবিলিটি বলতে আমরা কি বুঝবো? ফার্স্ট যে ডেফিনেশনটা আমি রেখেছি, দেখো, ফ্লেক্সিবিলিটি ইজ দ্য এবিলিটি। তার মানে ফ্লেক্সিবিলিটি হলো একটা এবিলিটি, একটা সক্ষমতা। কিসের সক্ষমতা? অফ এ জয়েন্ট অর সিরিজ অফ জয়েন্ট। আমাদের শরীরে হিউম্যান বিং যে বিভিন্ন জয়েন্ট দ্বারা তৈরি, বিভিন্ন সেই জয়েন্টের কি এবিলিটি, একটা সক্ষমতা, কি করছে? টু মুভ থ্রু অ্যান আনরেস্ট্রিক্টেড পেন ফ্রি রেঞ্জ অফ মোশন। তাহলে এই যে আমাদের শরীর, হিউম্যান বিং যে বিভিন্ন প্রকার জয়েন্ট বা বোনগুলো, যে হাড়গুলো আছে, সেই হাড়ের যে জয়েন্টগুলো আছে, সেই জয়েন্টগুলো, সেটা একটা হতে পারে বা একাধিক জয়েন্ট, সেটা মুভ করবে। কিভাবে মুভ করবে? আনরেস্ট্রিক্টেড পেন ফ্রি, মানে যখন কোনো ব্যথা এরকম কিছু হবে না, বা সেই জয়েন্টকে আমরা ম্যাক্সিমাম যতটা বেন্ড করতে পারবো, যতটা রোটেশন করতে পারবো, যতটা মুভ করতে পারবো, সেটাই সেই ম্যাক্সিমাম রেঞ্জ অফ মোশন, যেটাকে বলা হয় আর ও সব ক্যাপসে এম। আরও এম এর ফুল ফর্ম হচ্ছে রেঞ্জ অফ মোশন। ম্যাক্সিমাম কতটা তোমার ওই জয়েন্টকে তুমি মুভ করতে পারছি, সেটাই হচ্ছে আমাদের ফ্লেক্সিবিলিটি। তাহলে সিম্পল ফ্লেক্সিবিলিটি ইজ দ্য এবিলিটি of joint or series of joint to move an unrestricted and pain free range of motion. ক্লিয়ার? এইবার দেখো, আর একটা সিম্পল ডেফিনেশন কি বলা হয়েছে, ফ্লেক্সিবিলিটি ইজ এ সিম্পলি ডিফাইন্ড অ্যাজ ফ্রিলি মুভ দ্য জয়েন্ট। এই যে আমাদের শরীরে যে জয়েন্টগুলো আছে, সেগুলো আমরা ফ্রিলি মুভ করব উইথ ফুললি রোম মিনস রেঞ্জ অফ মোশন। তাহলে এই যে আমাদের শরীর যে বিভিন্ন যে মাংসপেশি এবং গুলো দ্বারা যে জয়েন্ট, মাংসপেশি এবং হাড়ের সমন্বয়ে যে জয়েন্টগুলো আমাদের শরীরে আছে, এবং সেই জয়েন্টগুলোর যে সংকুচিত এবং প্রসারিত হওয়ার যে ক্ষমতা, অর্থাৎ কখনো আমরা রোটেশন করছি, কখনো আমরা বেন্ড করছি, এই ক্ষমতাটা হচ্ছে কি আমাদের ফ্লেক্সিবিলিটি। এবার এই ক্ষমতা যার যত বেশি হবে, তার ফ্লেক্সিবিলিটি তত বেশি। তাহলে সিম্পলি কি, নমনীয়তা হচ্ছে একটা গুণ বা একটা শারীরিক বৈশিষ্ট্য, যেটা কি করছে, পেশি বা পেশি গোষ্ঠীর গতিসীমার পরিধিকে বোঝাচ্ছে। হ্যাঁ, এটা গতিসীমার পরিধি মানে যে কতটা আমরা বেন্ডিং করছি, এটা বিভিন্ন ধরনের স্ট্রেচিং বা ব্যায়ামের মাধ্যমে এগুলোকে ডেভেলপ করা যায়। এবং এই ফ্লেক্সিবিলিটি যদি আমাদের খুব ভালো থাকে, তাহলে কি হয়, আমাদের যে খেলোয়াড়, বিভিন্ন প্রকার পারফরমেন্স আমাদের ডেভেলপ হয়, আমাদের শরীরে বিভিন্ন প্রকার চোট আঘাত প্রতিরোধ করে। হ্যাঁ, এবং কিন্তু এই প্রশিক্ষণ বা এই ফ্লেক্সিবিলিটি ডেভেলপ করার বিভিন্ন রকম মেথড আছে, সেগুলো আমরা পরে পড়বো।
কিন্তু মূলত মনে রাখবে যে বিভিন্ন প্রকার স্ট্রেচিং, সেগুলো স্ট্যাটিক স্ট্রেচিং হতে পারে, ডাইনামিক স্ট্রেচিং হতে পারে, এর মাধ্যমে কিন্তু এই ফ্লেক্সিবিলিটিগুলোকে ডেভেলপ করা যায়। এখানে দেখো সিম্পল পরের লাইনে লেখা আছে, ইট রেফার্স টু দ্য ইলাস্টিসিটি অফ মাসেল অর টেন্ডন। ইলাস্টিসিটি, এই যে আমরা যদি একটা গার্ডার দেখি, একটা গার্ডারকে কি হয়, ইলাস্টিসিটি কি, টানলে সেই গার্ডারটা বড় হচ্ছে, তাহলে গার্ডারের ইলাস্টিসিটি সেটা বড় হয়ে যাচ্ছে। আবার যখন গার্ডারটাকে ছেড়ে দিচ্ছি, আবার গার্ডারটা কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসছে। ঠিক আমাদের বডি পার্টসও আমরা যখন স্ট্রেচিং করি, যখন দেখবে, বা যখন ইলাস্টিসিটি আমাদের অনেকটা স্ট্রেচ করার পরে মাসেলটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, আবার যখন সেটাকে ছেড়ে দিচ্ছি তখন সেই মাসেলটা কি হচ্ছে, পূর্বের অবস্থায় ফিরে আসছে। তাহলে এই ইলাস্টিসিটি কিন্তু আমাদের মধ্যে ডেভেলপ করতে হবে। শরীরে ইলাস্টিসিটি বেশি হলে কিন্তু ফ্লেক্সিবিলিটি আমাদের অনেকটা বেশি হবে। তারপরে দেখো এখানে আছে, ফ্লেক্সিবিলিটি ইজ এসেনশিয়াল ইন বোথ ডেইলি লাইফ অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস। ডেইলি লাইফ অ্যাক্টিভিটির সাথেও যেমন ভাবে আমাদের ফ্লেক্সিবিলিটি দরকার, যেমন আমাদের শরীরে যত বেশি ফ্লেক্সিবিলিটি হবে আমরা কি করব, তত বেশি আমরা কিন্তু বিভিন্ন প্রকার অ্যাক্টিভিটি করতে পারবো। এই যে আমরা যখন বিভিন্ন প্রকার যোগা বা জিমন্যাস্টিক্স করি, সেগুলো কি, যদি তোমার ফ্লেক্সিবল না থাকে তাহলে কি তুমি এই যোগা জিমন্যাস্টিক এগুলোকে ভালোভাবে পারফর্ম করতে পারবে? বা সিম্পল আমরা আরো ভালো করে বুঝতে পারি, যখন আমরা আর্চ করার চেষ্টা করি, যেখানে পেছনে ব্যাক বেন্ডিং কোনো কিছু অ্যাক্টিভিটি করার চেষ্টা করি, অনেকের দেখি আর্চ ইজিলি হয়, অনেকের হয় না। তার মানে কি, এই যে আর্টস যখন তুমি করছো যাদের হয়, তাহলে কি ওই যে ইলাস্টিসিটি, গার্ডার যেমন টানলে লম্বা হয়, মাসেলটা কি হলো, সেটাকে তুমি ব্যাক বেন্ডিং করলে ইলাস্টিসিটির মতো সেটা বৃদ্ধি পেলো, আবার যখন ছেড়ে দিলে তখন পূর্বের অবস্থায় ফিরে এলো। এই ফ্লেক্সিবিলিটি যার যত বেশি হবে তার কি হবে, স্পোর্টস পারফরমেন্সের বা তার যে ফিটনেস এবিলিটি সেটা কিন্তু বেশি হবে। এবং এটা কি বলেছে, ইট ভ্যারি ফ্রম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা ধরনের ফ্লেক্সিবিলিটি হচ্ছে। কেন? কারণ ফ্লেক্সিবিলিটি সরাসরি কার উপর ডিপেন্ড করছে, আমাদের শরীরে যে বিভিন্ন প্রকার মাসেল আছে সেই মাসেলের উপর ডিপেন্ড করছে, টেন্ডনের উপর ডিপেন্ড করছে, বিভিন্ন প্রকার লিগামেন্টের উপর ডিপেন্ড করছে, এবং সর্বশেষ বিভিন্ন প্রকার জয়েন্টের উপর ডিপেন্ড করছে। তাহলে দেখো, এই যে ফ্লেক্সিবিলিটি আমরা যেগুলো বললাম, তাহলে সেগুলো কিসের সাথে যুক্ত, আমাদের শরীরে যে জয়েন্ট তার সাথে যুক্ত, যে লিগামেন্ট তার সাথে যুক্ত, যে টেন্ডন তার সাথে যুক্ত, আবার যে মাসেল সেই মাসেলের সাথেও যুক্ত। তাহলে আমি যদি তোমাদেরকে এখানে সিম্পল একটা বলি, যে আমাদের শরীরে মোটামুটি ক ধরনের, মানে যে মাসেলসের যে বিভিন্ন ধরন আছে, সেই ধরনগুলো কত প্রকার, মূলত মাসেলসের যে ধরনগুলো আছে সেখানে দেখা যাচ্ছে মাসেলসের ধরন হচ্ছে 3 প্রকার। কি কি? একটা হচ্ছে স্কেলিটাল মাসেল, একটা হচ্ছে স্মুথ মাসেল, আর একটা হচ্ছে কার্ডিয়াক মাসেল। তাহলে এই যে বিভিন্ন প্রকার ভ্যারাইটিস অফ মাসেল, তাদের মুভমেন্ট এবিলিটিও আলাদা হবে। তাহলে এই প্রত্যেকটা মাসেল, যদি এই স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল বা কার্ডিয়াক মাসেল, এইগুলো যদি আমাদের প্রপার সঠিকভাবে থাকে, সঠিক কম্পোজিশনে থাকে, তাহলে কিন্তু আমাদের মুভমেন্ট খুব ভালোভাবে আমরা সেই কাজটাই করতে পারবো। এই জন্য ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ডিপেন্ড করছে। আবার এই যে আমাদের শরীরে বিভিন্ন প্রকার জয়েন্ট তোমরা পড়েছো, বিভিন্ন প্রকার জয়েন্ট আছে, কোনো জয়েন্টকে আমরা বলি বল অ্যান্ড সকেট জয়েন্ট, কোনো জয়েন্টকে বলি হিঞ্জ জয়েন্ট, কোনো জয়েন্টকে বলি পিভট জয়েন্ট, কোনো জয়েন্টকে বলি আমরা স্যাডেল জয়েন্ট, আবার কখনো কোনো জয়েন্টকে বলি গ্লাইডিং জয়েন্ট। হ্যাঁ, তাহলে এই যে বিভিন্ন টাইপস অফ জয়েন্ট আছে, প্রত্যেকটা জয়েন্টের কিন্তু আলাদা আলাদা মুভমেন্ট আছে, আলাদা আলাদা অ্যাক্টিভিটি আছে। তাহলে এইগুলো কিন্তু আবার লিগামেন্ট, যদি আমাদের লিগামেন্ট যদি ঠিক মতো না থাকে, লিগামেন্টের কাজ কি, লিগামেন্ট হচ্ছে একটা হাড়কে কি করছে, অন্য হাড়ের সাথে সংযোগ স্থল করছে। এই যে আমাদের যে বিভিন্ন জয়েন্ট আছে, সেই জয়েন্টে দুটো হাড় এক জায়গায় এসে মিলিত হচ্ছে। তাহলে এই জয়েন্টগুলো বা এই লিগামেন্টগুলো যদি সঠিক মাত্রায় না থাকে, তাহলে কিন্তু আমাদের এই ফ্লেক্সিবিলিটির উপর একটা এফেক্ট পড়বে। তাহলে এই ফ্লেক্সিবিলিটি ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করছে। তার প্রধান কারণ হচ্ছে ডিপেন্ড অন মাসেল, টেন্ডন, লিগামেন্ট, টাইপ অফ জয়েন্ট। ক্লিয়ার? এইবার দেখো, এই ফ্লেক্সিবিলিটির একটা ডেফিনেশন আমি তোমাদের সামনে রেখেছি। ফ্লেক্সিবিলিটি রেফার্স টু দ্য এবিলিটি অফ এ জয়েন্ট অর গ্রুপ অফ জয়েন্ট। তার মানে এই যে আমাদের ইন্ডিভিজুয়াল বডিতে যে জয়েন্টগুলো আছে, সেই কোনো পার্টিকুলার সিঙ্গেল জয়েন্ট হতে পারে বা গ্রুপ অফ জয়েন্ট হতে পারে, টু মুভ থ্রু আনরেস্ট্রিক্টেড পেন ফ্রি রেঞ্জ অফ মোশন। মানে আমাদের আনরেস্ট্রিক্টেড কতটা মুভ হবে সেটা
কোনো নির্দিষ্ট সীমা নেই এবং যাতে সেই মুভমেন্টটা করতে কোনো রকম ব্যথা অনুভব না হয়। এই অবস্থায় যার যত বেশি মুভ হবে সেটাকে আমরা কি বলছি, ফ্লেক্সিবিলিটি। এই যে তোমাদের এখানে বোঝানোর জন্য যদিও এখানে দুটো ছবি রেখেছি, দেখো একটা ছবি আছে, একটা ছবি আছে। তারপরে এখানে দেখো হিপ জয়েন্টটাকে সামনে ফরওয়ার্ড বেন্ড করেছে, তাহলে এই হিপ জয়েন্ট থেকে তো বডিটা আপার বডিটা বেন্ড হচ্ছে, তাহলে যে ম্যাক্সিমাম রেঞ্জ যার বেশি হবে তার ফ্লেক্সিবিলিটি বেশি। এইবার এখানে একটা কথা দেখো লেখা আছে, স্ট্রেচিং ইজ এ ফর্ম অফ এক্সারসাইজ দ্যাট ক্যান লিড টু অ্যান ইনক্রিজ ইন ফ্লেক্সিবিলিটি। তার মানে কি বলছে, স্ট্রেচিং কি একটা এক্সারসাইজ, যে এক্সারসাইজ কি করে তোমার ফ্লেক্সিবিলিটিটাকে ডেভেলপ করতে সাহায্য করে। তাহলে এই যে ফ্লেক্সিবিলিটি ডেভেলপ করছে কিসের মাধ্যমে ডেভেলপ করছে, স্ট্রেচিং এর মাধ্যমে ডেভেলপ করছে। স্ট্রেচিং কি, স্ট্রেচিং হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যাক্টিভিটি বা ওয়ান টাইপ অফ এক্সারসাইজ, যে এক্সারসাইজটা কি করছে আমাদেরকে এই শরীরের মধ্যে ফ্লেক্সিবিলিটি ডেভেলপ করতে সাহায্য করছে। ক্লিয়ার? এইবার আসবো দেখো, why stretching and flexibility are most important in flexibility। কেন এই স্ট্রেচিং অ্যান্ড ইলাস্টিসিটি খুব এই ফ্লেক্সিবিলিটির মধ্যে খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে এই যে দেখো স্ট্রেচিং আমরা বলেছি, স্ট্রেচিং কি, stretching refers to an act lengthening the muscle, tendon or other soft tissue in the body, improve flexibility, range of motion and overall mobility। স্ট্রেচিং হচ্ছে কি, এই যে আমাদের শরীরের যে মাসেল বা টেন্ডন আছে সেগুলোকে যখন আমরা ফুললি বডিটাকে স্ট্রেস করছি, বডিটাকে কি করছি, স্ট্রেস করছি, সেই জয়েন্টগুলো কি হচ্ছে, প্রসারিত হচ্ছে। এবং এই প্রসারিত হওয়ার কি হয়, শরীরের ফলে যখন এই পেশি বা যখন টেন্ডনগুলো আমরা যখন কোনো কিছুকে স্ট্রেস করছি, প্রসারিত করছি, এই প্রসারিত করার ফলে আমাদের মধ্যে কি হয়, শরীরের যে নমনীয়তা সেগুলো বৃদ্ধি পাবে এবং সেই সাথে সাথে আমাদের শরীরের ওভারঅল যে কার্যক্ষমতা, সেই কার্যক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। যার ফলে স্ট্রেস যদি আমরা ফুললি করি কোনো বডি, তবে কিন্তু আমাদের সেই মাসেলসের স্ট্রেংথ ডেভেলপ হয়। এখানে দেখো লেখা আছে, স্ট্রেচিং হেল্প ইন ওয়ার্মিং আপ ইন দ্য মাসেল। স্ট্রেচিং এর ফলে কি হয়, কোনো মাসেলের ওয়ার্মিং আপ হতে সাহায্য করে। রিডিউসিং স্টিফনেস, হ্যাঁ এই যে মাসেল আমরা কখনো স্টিফ হয়ে যায়, জড়তা আসে, সেই জড়তা কাটাতে সাহায্য করে। প্রিভেন্টিং ইনজুরি, শরীরে চোট আঘাত আসতে বাধা প্রদান করে। অ্যান্ড এনহান্সিং দ্য ফিজিক্যাল পারফরমেন্স, আমাদের যে পারফরমেন্স ফিজিক্যাল যে এবিলিটি, সেই এবিলিটিকে ডেভেলপ করতে সাহায্য করে। এখানে দেখো বিভিন্ন ধরনের স্ট্রেচিং আছে, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেচিং। একটা হচ্ছে স্ট্যাটিক স্ট্রেচিং। স্ট্যাটিক কথাটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো যে স্থির অবস্থায় আমরা যখন দাঁড়িয়ে কোনো জায়গায় একটা মাসেলকে হোল্ড করব কিছু সার্টেন পিরিয়ড অফ টাইম, কিছু সময়ের জন্য, তাকে আমরা বলবো স্ট্যাটিক স্ট্রেচিং। ডাইনামিক স্ট্রেচিং কখন বলবো, যখন ওই স্ট্যাটিক স্ট্রেচিংটা যখন আমরা কোনো স্থির অবস্থায় করছিলাম সেটাকে যখন করব ডিউরিং মোশন বা মুভিং পার্টস অফ দ্য বডি, তখন তাকে আমরা বলবো কি ডাইনামিক স্ট্রেচিং। আর তাহলে ব্যালিস্টিক স্ট্রেচিং কোনটা, ব্যালিস্টিক স্ট্রেচিং সিম্পল জিনিস বাউন্স করা, যখন আমরা কন্টিনিউয়াসলি রিদমিক্যালি যখন কোনো স্ট্রেস করব তখন বাউন্স আকারে যেটাকে একবার ছুড়ে দিচ্ছি আবার আসছে, আবার কন্টিনিউয়াসলি বাউন্স আকারে যখন এটাকে করব তখন সেটাকে কি বলবো, ব্যালিস্টিক স্ট্রেচিং। এখানে বিভিন্ন প্রকার এক্সাম্পল দেওয়া আছে, সেগুলোকে আর আমি পড়ছি না। এখানে তাহলে বুঝে নিই আমরা ইলাস্টিসিটি ব্যাপারটা কি। সিম্পল জিনিস, অনেক কথা লেখা আছে, আমরা সিম্পল ভাবে একটা জিনিসকে বুঝে নিই। ইলাস্টিসিটি হচ্ছে, আমরা যদি ধরে নিই আমাদের হাতে একটা গার্ডার আছে, সেই গার্ডারকে আমি ধরে টানলাম, টানার ফলে গার্ডারটা লম্বা হলো, আবার গার্ডারটাকে ছেড়ে দিলাম, তাহলে গার্ডারটা টানার পরে যখন লম্বা হলো, লম্বা হওয়ার পরে আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে। ঠিক আমাদের মাসেলকে, শরীরকে যখন আমরা স্ট্রেস করি, এইভাবে কি হয়, শরীরের বডি পার্ট, শরীরের মাসেল, শরীরের টেন্ডন এবং শরীরের সফট টিস্যুগুলো, সেগুলো স্ট্রেস হয়, প্রসারিত হচ্ছে। আবার যখন ইলাস্টিসিটি কিছু সাডেন পিরিয়ড অফ টাইম সেটাকে হোল্ড করার পর যখন ধীরে ধীরে সেটাকে আবার ছেড়ে দেবো, তখন সেই বডিটা কি হবে, আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। এটাই হচ্ছে ইলাস্টিসিটি। এই ইলাস্টিসিটি ধীরে 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 আমরা প্র্যাকটিস করতে করতে আমাদের কি হয়, আমাদের মধ্যে স্ট্রেচিং বা এই যে স্ট্রেচিংটা দীর্ঘদিন যখন করি তার ফলে কি হয়, আমাদের শরীরের ভিতর ফ্লেক্সিবিলিটি কিন্তু ডেভেলপ হয়। এই হচ্ছে মূলত স্ট্রেচিং। তাহলে এই যে ফ্লেক্সিবিলিটি ডেভেলপ করতে গেলে আমাদের
স্ট্রেচিং কিন্তু করতে হবে। এভরিডে আমাদের স্ট্রেচিং যদি ভালোভাবে না করি তাহলে কিন্তু কোনোভাবেই আমাদের ফ্লেক্সিবিলিটি ডেভেলপ করা সম্ভব নয়। এই যে কেন আমরা স্ট্রেচিং আর ইলাস্টিসিটি একে প্র্যাকটিস করব আমাদের খেলোয়াড়দের বা আমরা কেন করব, কারণ আমার পূর্বের অবস্থায় যদি আমাকে এরকম অবস্থায় থাকে সেখান থেকে আমাকে এই যে স্ট্রেচিং আমাকে এই অবস্থায় আনবে, এই অবস্থায় ফ্লেক্সিবিলিটিটাকে আমাকে ডেভেলপ করবে। হ্যাঁ, ফ্রম হিয়ার টু হিয়ার এখানে পৌঁছাতে হবে। তাহলে এখানে যদি পৌঁছাও তোমার অটোমেটিক্যালি যে জয়েন্টের যে মুভমেন্ট, প্রথমে দেখো হিপ জয়েন্টের যে মুভমেন্ট বা হিপ জয়েন্ট যতটা বেন্ড হচ্ছিল এক্ষেত্রে কি হচ্ছে আরো বেশি হচ্ছে। তার মানে কি তোমার ফ্লেক্সিবিলিটি ডেভেলপ করছে। কিসের মাধ্যমে ডেভেলপ করলো? তুমি যে এতদিন ধরে যে স্ট্রেচিং এক্সারসাইজ গুলো করলে তার ফলেই কিন্তু ডেভেলপ করলো। ক্লিয়ার? এইবার এই যে ফ্লেক্সিবিলিটি কিসের উপর ডিপেন্ড করছে? ফ্যাক্টরস অফ ফ্লেক্সিবিলিটি, কোন কোন উপাদানগুলোর উপর এই ফ্লেক্সিবিলিটি ডিপেন্ড করছে সেখানে দেখো বিভিন্ন প্রকার জয়েন্ট স্ট্রাকচারের উপর। আমাদের যে শরীরে যে বিভিন্ন প্রকার তোমাদেরকে জয়েন্ট বলেছিলাম সেই জয়েন্টের উপর ডিপেন্ড করছে, লিগামেন্টের উপর ডিপেন্ড করছে, টেন্ডনের উপর ডিপেন্ড করছে, মাসেলের উপর ডিপেন্ড করছে, স্কিনের উপর ডিপেন্ড করছে, টিসি ইনজুরির উপর ডিপেন্ড করছে। যদি তোমার কোনো ইনজুরি থাকে হ্যাঁ তাহলে কি তুমি ভালোভাবে স্ট্রেচিং করতে পারবে না। তাহলে সেই ইনজুরির জন্য ডিপেন্ড করছে বডিতে ফ্যাটের পরিমাণ কেমন আছে, বা অ্যাডিপোস টিস্যু, ফ্যাট মানে অ্যাডিপোস টিস্যু, তার পরিমাণ যদি বেশি থাকে তাহলে তোমার ফ্লেক্সিবিলিটি কম হবে। বডি টেম্পারেচার উপর ডিপেন্ড করছে, এজের উপর ডিপেন্ড করছে, জেন্ডারের উপর ডিপেন্ড করছে। কেন এজের উপর ডিপেন্ড করছে? কারণ আমরা জানি যে শিশু বা সাধারণত কিশোরদের ক্ষেত্রে মানে শিশু বা শৈশবকাল পর্যন্ত ছেলে মেয়েদের ফ্লেক্সিবিলিটি বেশি হয়। ধীরে ধীরে যখন বয়স বৃদ্ধি হয় ধীরে ধীরে কি হয় ফ্লেক্সিবিলিটি কমতে থাকে। আবার জেন্ডারের ক্ষেত্রে কি হয় সাধারণত দেখা যায় যে ছেলেদের থেকে মেয়েদের ফ্লেক্সিবিলিটি কিন্তু বেশি হয়। আবার এখানে দেখো এখানে এই পাশে অ্যানাটমিক্যাল কিছু এলিমেন্ট দেওয়া আছে যে অ্যানাটমিক্যাল কোন কোন ফ্যাক্টরগুলোর জন্য ফ্লেক্সিবিলিটি জয়েন্ট এই কথাগুলো আছে, লিগামেন্ট, টেন্ডন, কানেকটিভ টিস্যু, মাসেল টিস্যু, স্ট্রেস রিসেপ্টর ইত্যাদি। তাহলে এই ফ্যাক্টরগুলো বিশেষ করে এই ফ্যাক্টরগুলো কিন্তু সরাসরি আমাদের স্ট্রেসিং যে এক্সারসাইজ যার মাধ্যমে আমি ফ্লেক্সিবিলিটিকে ডেভেলপ করব এই ফ্যাক্টরগুলোর উপর কিন্তু সরাসরি ডিপেন্ড করছে। এবার এখানে দেখো এই কথাগুলো যেগুলোকে বলেছিলাম সেই কথাগুলোকে এখানে একটু ডিটেলসে দেওয়া আছে। যে এজ কি করছে, ফ্লেক্সিবিলিটি ডিক্রিজ উইথ এজ। ডিক্রিজ মানে কি যত বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের কি হয় ফ্লেক্সিবিলিটি কমতে থাকে। এখানে তাদের কিভাবে কমছে সেখানে ডিটেলস লেখা আছে, এগুলো আর পড়ছি না। জেন্ডার কি বলছে, ওমেন টেন টু মোর ফ্লেক্সিবল দেন মেন, মেয়েদের ক্ষেত্রে বেশি ফ্লেক্সিবল বেশি হয়। অনেক সময় ফ্লেক্সিবিলিটিকে জেনেটিকও বলা হয়ে থাকে, যে ফ্লেক্সিবিলিটি ক্যান বি হেরিডিটি, হতে পারে মেবি হতে পারে যে কিছু কিছু। কেন জেনেটিক্যালি বলছে? কারণ এই যে জয়েন্ট স্ট্রাকচার, মাসেল লেন্থ, বডি কম্পোজিশন এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় জেনেটিক্যালি এগুলোকে বহন করে নিয়ে আসে, সেই জন্যে ফ্লেক্সিবিলিটিকে অনেক সময় জেনেটিকও বলা হতে পারে। মাসেল মাস, মোর মাসেল মাস ক্যান রেস্ট্রিক্ট ফ্লেক্সিবিলিটি, যদি বেশি পরিমাণে যারা সাধারণত যে বডি বিল্ডার গুলো হয় সেই বডি বিল্ডারদের দেখবে ফ্লেক্সিবিলিটি কম হয়। ওকে, তাহলে কি বলেছিলাম এই যে মাসেল মাস দেখবে যারা সাধারণত বডি বিল্ডার হয়ে থাকে বডি বিল্ডারদের কি হয় ফ্লেক্সিবিলিটি সাধারণত কম হয়, এই জন্য বলছে মোর মাসেল ম্যান ক্যান রেস্ট্রিক্টেড ফ্লেক্সিবিলিটি। কানেকটিভ টিস্যু লিমিট রেঞ্জ অফ মোশন, এই যে কানেকটিভ টিস্যু মানে কি বিভিন্ন প্রকার টেন্ডন, লিগামেন্ট, ফ্যাসিয়া কি রোল ইন ফ্লেক্সিবিলিটি, কারণ এই টেন্ডন বা লিগামেন্টের এইগুলো যদি ঠিক মতো না থাকে, ঠিক মতো প্রপার যে সিকোয়েন্সে থাকা উচিত বা প্রপার যে কম্পোজিশনে থাকা উচিত সেগুলো যদি না থাকে তাহলে কিন্তু আমাদের ফ্লেক্সিবিলিটি কম হয়ে যায়। আবার কি হয় এই সাথে রেগুলার যদি আমরা স্ট্রেচিং করি, রেগুলার যদি স্ট্রেচিংটাকে মেনটেন করি তাহলে কি হয়, তাহলে কিন্তু আমাদের যে ফ্লেক্সিবিলিটি তাহলে কিন্তু সেগুলো কিন্তু ইমপ্রুভ হবে এবং ইলাস্টিসিটি, মাসেলসের যা ইলাস্টিসিটি সেগুলো কিন্তু ডেভেলপ করবে। এবার আছে দেখো জয়েন্ট স্ট্রাকচার। জয়েন্ট স্ট্রাকচার যদি ঠিকভাবে প্রপার কম্পোজিশন বা জয়েন্ট স্ট্রাকচার যদি ঠিক মতো থাকে, যেমন আমাদের কোন জয়েন্টের আমরা বেশি পরিমাণে মুভ করতে পারি, হ্যাঁ যেমন বল অ্যান্ড সকেট জয়েন্ট। বল অ্যান্ড সকেট জয়েন্ট আমরা যে পিভট জয়েন্ট বা বল সকেট জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট প্রত্যেকটার তো আলাদা আলাদা মুভমেন্ট আছে। তাহলে আমরা সব থেকে বেশি বল অ্যান্ড সকেট জয়েন্টকে আমরা মুভ করতে পারি, সেগুলো জয়েন্ট আমরা পরে পড়বো।
এখন পড়ছি অ্যাক্টিভিটি লেভেল। দেখো অ্যাক্টিভিটি লেভেল মানে কি, আমি যদি রেগুলার ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ করি তাহলে কি হয়, আমার ফ্লেক্সিবিলিটিটাকে মেনটেন থাকবে। যদি আমি নিয়মিত বা কোনো এক্সারসাইজ বা নিয়মিত কোনো অ্যাক্টিভিটি যদি না করি তাহলে কিন্তু দিনকে দিন আমাদের ফ্লেক্সিবিলিটি কমতে থাকবে। বডি টেম্পারেচার, কারণ আমরা জানি যখন আমরা বা ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ করব আমাদের কিন্তু সবার কি দরকার, প্রপার ওয়ার্মিং আপ দরকার, মাসেলসের প্রপার ওয়ার্মিং আপ দরকার। উইদাউট মাসেল ওয়ার্ম আপ কিন্তু আমরা সঠিকভাবে ফ্লেক্সিবিলিটি ট্রেনিং বা বিভিন্ন প্রকার স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারবো না। তাহলে এই যখন আমরা ওয়ার্ম আপ করবো, সেই ওয়ার্ম আপ করলে কি হয়, ওয়ার্ম আপের প্রধান কারণ হচ্ছে আমাদের শরীরের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি টেম্পারেচারে বাড়ানো দরকার, তার জন্য প্রপার বডি টেম্পারেচার দরকার। প্রিভিয়াস ইনজুরি, যদি তোমার প্রিভিয়াস কোনো ইনজুরি থাকে তাহলে কিন্তু মাসেলটাকে সঠিকভাবে তুমি স্ট্রেস করতে পারবে না, যার ফলে তুমি কি হবে, ইনজুরি যদি তোমার কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্লেক্সিবিলিটি ডেভেলপ হবে না। স্ট্রেস বা মাসেল টেনশন, হ্যাঁ, বিভিন্ন যদি আমাদের সাইকোলজিক্যাল বিভিন্ন স্ট্রেসের মধ্যে থাকে বা সেই কারণের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের ফ্লেক্সিবিলিটির উপর একটা এফেক্ট পড়ে। ক্লিয়ার? এইবার আসি আমরা এই টাইপস যে ফ্লেক্সিবিলিটি যে আমরা পড়লাম, সেই ফ্লেক্সিবিলিটি কত প্রকার ও কি কি। দেখো এখানে যেগুলো দেওয়া আছে যে ফ্লেক্সিবিলিটি মূলত হচ্ছে 2 প্রকার। ফ্লেক্সিবিলিটি মূলত হচ্ছে 2 প্রকার। কি কি? একটা হচ্ছে অ্যাক্টিভ ফ্লেক্সিবিলিটি আর একটা হচ্ছে প্যাসিভ ফ্লেক্সিবিলিটি। আবার কোথাও কোথাও তোমরা পাবে যে ফ্লেক্সিবিলিটি 4 প্রকার, সেক্ষেত্রে এইভাবে কিন্তু ভাগ করেনি যে অ্যাক্টিভ ফ্লেক্সিবিলিটি, প্যাসিভ ফ্লেক্সিবিলিটি, স্ট্যাটিক ফ্লেক্সিবিলিটি, ডাইনামিক ফ্লেক্সিবিলিটি, এরকম ভাবে পেতে পারো। কিন্তু অ্যাকচুয়াল মাথায় রাখবে ফ্লেক্সিবিলিটি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। ফার্দার অ্যাক্টিভ ফ্লেক্সিবিলিটিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্লেক্সিবিলিটি আর একটা হচ্ছে ডাইনামিক ফ্লেক্সিবিলিটি। কোথাও কোথাও বা বর্তমানে রিসেন্ট যে ফ্লেক্সিবিলিটি ট্রেনিং যে মেথডের মধ্যে আমরা বালিস্টিক মেথড, পিএনএম মেথড, ফাংশনাল ফ্লেক্সিবিলিটি এই বিষয়গুলোকে পড়বো, কোনো কোনো জায়গায় কিন্তু টাইপসের মধ্যেও ওই ব্যাপারগুলোকে আছে। কিন্তু মাথায় রাখবে মূলত ফ্লেক্সিবিলিটি 2 প্রকার, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। ফার্দার অ্যাক্টিভ ফ্লেক্সিবিলিটিকে 2 ভাগে ভাগ করা হয়েছে, স্ট্যাটিক ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ডাইনামিক ফ্লেক্সিবিলিটি। তাহলে দেখো প্রত্যেকটা ফ্লেক্সিবিলিটি যদি আমরা এখানে বলি যে অ্যাক্টিভ ফ্লেক্সিবিলিটি আমরা কাকে বলবো, এই যে অ্যাক্টিভ ফ্লেক্সিবিলিটি স্ট্রেচিং দেখো যখন তুমি করছো, অ্যাক্টিভ মানে কি, তুমি সক্রিয়ভাবে নিজে সেই অ্যাক্টিভিটিটাকে করছো। এখানে একটা ছবি দিয়ে তোমাদেরকে বোঝানো হচ্ছে। প্যাসিভ কোটা কি, উইথ দি হেল্প অফ অপোনেন্ট বা উইথ দি হেল্প অফ আদার্স, কেউ যখন নিজে সেই অ্যাক্টিভিটিটাকে বডিটাকে স্ট্রেস করতে পারছো না, অন্য কোনো কিছুর হেল্প নিয়েছো, সেটা পার্সন হতে পারে, কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে, সেই সাহায্য নিয়ে যখন তুমি কোনো কিছুকে স্ট্রেস করবে সেটা হচ্ছে তোমার প্যাসিভ ফ্লেক্সিবিলিটি। আবার অ্যাক্টিভ ফ্লেক্সিবিলিটির মধ্যে আছে কি, স্ট্যাটিক ফ্লেক্সিবিলিটি, যখন স্থির অবস্থায় দাঁড়িয়ে যখন কোনো কিছুকে তুমি হোল্ড করছো, কোনো এক্সারসাইজ করছো, সেটা হচ্ছে তোমার স্ট্যাটিক ফ্লেক্সিবিলিটি। ডাইনামিক ফ্লেক্সিবিলিটি কোনটা, যখন রিদমিক্যালি কোনো কিছু করছো, কন্টিনিউয়াসলি মুভমেন্ট করছো। দেখো এখানে কি হচ্ছে, কন্টিনিউয়াসলি কি মুভমেন্ট করতে করতে স্ট্রেচিং করছে, সেটা হচ্ছে তোমার ডাইনামিক, উইথ মোশনে কোনো কিছুকে এক্সারসাইজ করছে। চলো এইগুলো এবার আমরা একটু ডিটেলসে দেখে নিই। যে এখানে কি বলেছে, স্ট্যাটিক ফ্লেক্সিবিলিটি। তাহলে স্ট্যাটিক ফ্লেক্সিবিলিটি যে কথাগুলোই বলেছিলাম সেই কথাগুলোই এখানে দেখো লেখা আছে। হোল্ডিং এ স্ট্রেস ফর এ পিরিয়ড অফ টাইম, হোল্ডিং এ স্ট্রেস ফর পিরিয়ড অফ টাইম মানে সাডেন পিরিয়ডের জন্য, সাডেন কিছু সময়ের জন্য কোনো একটা পজিশনে বডিটাকে হোল্ড করা, সেটাই হচ্ছে আমাদের স্ট্যাটিক ফ্লেক্সিবিলিটি। এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, দ্য এবিলিটি টু স্ট্রেস এ মাসেল অ্যান্ড হোল্ড ইট ইন এ স্পেসিফিক পজিশন। তাহলে এবিলিটি টু স্ট্রেস কি করছে, মাসেলের স্ট্রেস করছি এবং হোল্ড করছি একটা স্পেসিফিক পজিশন উইদাউট মুভমেন্ট ফর পিরিয়ড অফ টাইম। কোনো মুভমেন্ট করা যাবে না, দাঁড়িয়ে পড়ে বডিটাকে, আপার বডিটাকে বেন্ড করলে, হাত দুটো দিয়ে পায়ের টোটাকে ধরে যত পর্যন্ত যাচ্ছে তোমার পেন ফ্রি অবস্থায় যে পজিশনে যাচ্ছে সেই পজিশনে সাডেন পিরিয়ড অফ টাইম তুমি সেই পজিশনটাকে হোল্ড করো, সেটাই হচ্ছে তোমার স্ট্যাটিক ফ্লেক্সিবিলিটি। এখানে একটা স্পোর্টসের এক্সাম্পল দেওয়া আছে, এ জিমনাস্ট হোল্ডিং এ স্প্লিট অর হার্ডলার স্ট্রেস হ্যামস্ট্রিং বিফোর এ রেস। এই যে জিমনাস্ট যখন স্প্লিট করে বা তোমরা যখন স্প্লিট করে যখন কিছু পাটাকে হোল্ড করছো, তখন কি কোনো মুভমেন্ট হচ্ছে, উইদাউট এনি মুভমেন্ট, সেই অবস্থায় যখন হোল্ড করছো তখন তাকে আমরা বলছি কি স্ট্যাটিক ফ্লেক্সিবিলিটি।
এখানে কি বলছি, ইউজ ইন ট্রেনিং কখন আমরা ইউজ করব, কমনলি ইউজ ইন পোস্ট ট্রেনিং অর ডিউরিং কুল ডাউন ফেজ। এই যে স্ট্যাটিক ফ্লেক্সিবিলিটি আমাদের কোন টাইমে ইউজ করা দরকার, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। অনেক সময় এখান থেকে কিন্তু ভালো এমসিকিউ প্রশ্নগুলো আসে, সেটা ভালো করে বুঝবে। কমনলি ইউজ ইন স্পোর্টস ট্রেনিং, মানে কোনো একটা ট্রেনিং পিরিয়ড বা সাডেন পিরিয়ড তুমি কোনো একটা অ্যাক্টিভিটি করলে, সেটা হওয়ার পরে যখন আমরা কুল ডাউন ফেজে যাই, তখন কিন্তু মূলত স্ট্যাটিক ফ্লেক্সিবিলিটি করা দরকার। তার ফলে কি হয়, টু ইমপ্রুভ মাসেল ইলাস্টিসিটি অ্যান্ড প্রিভেন্ট টাইটনেস। তাহলে এই যে মাসেল ইলাস্টিসিটি আমাদের ডেভেলপ হবে এবং আমাদেরকে যে মাসেল যে টাইট হয়ে যাওয়ার, মাসেল যে স্টিফ হয়ে যাওয়ার যে প্রবণতা থাকে, সেখান থেকে রক্ষা পাবে। ক্লিয়ার? এবার 2 নম্বরের দিকে ডাইনামিক ফ্লেক্সিবিলিটি। সিম্পল লেখা আছে, মুভিং এ পার্টস অফ ইউর বডি থ্রু ফুল রেঞ্জ অফ মোশন। এক্সাম্পল লেগ সুইং। আমরা যখন কন্টিনিউয়াসলি লেগ সুইং করছি, ওটা কি মুভ করছি, তাহলে এইটা হচ্ছে উইদাউট মোশনে এনি স্ট্রেচ করাকে আমরা বলবো ডাইনামিক ফ্লেক্সিবিলিটি। ক্লিয়ার? তাহলে লেগটাকে সুইং করছি, কি লেগটা মুভ করছি, সেটা হচ্ছে আমাদের ডাইনামিক ফ্লেক্সিবিলিটি। এখানে ডেফিনেশন কি আছে, the ability to move a joint through its full range of motion actively and repeatedly with speed। ভালো করে বুঝবে, ডাইনামিক ফ্লেক্সিবিলিটি কি বলেছে, অ্যাক্টিভলি করব এবং রিপিটেডলি করব, মানে কি রিদমিক্যালি সেটাকে করতে থাকবো। উইথ কিসের সাহায্যে, উইথ স্পিড। এই যে লেগটাকে সুইং করছি, সেটা তো লেগে একটা ফোর্স দিচ্ছি, সেটা তো একটা উইথ স্পিডে যাচ্ছে, কখনো ধীরে কখনো জোরে। তাহলে এই যে রিদমিক্যালি যখন আমরা কন্টিনিউয়াসলি কোনো একটা বডিটাকে মুভ করব, বা লেগ সুইং বা হ্যান্ড সুইং যাই হতে পারে না কেন, সেটা কি করছি, একটা স্পিডের সাথে মুভ করছি, সেটাই হচ্ছে আমার ডাইনামিক ফ্লেক্সিবিলিটি। এখানে দেখো এক্সাম্পল, লেগ সুইং ইন এ সকার, আর্ম সার্কেল ইন এ সুইমিং, যাই হোক। এবার কখন এটাকে ইউজ করব, অফটেন এ পার্ট অফ ওয়ার্ম আপ ইন স্পোর্টস লাইক ফুটবল। অফটেন এ পার্ট, এটা কি বলেছে, ওয়ার্ম আপের একটা পার্ট এই ডাইনামিক ফ্লেক্সিবিলিটি। মূলত এখানে 2-4টে গেমের নাম দিয়েছি, ফুটবল, বাস্কেটবল, যে এনি টাইপস অফ গেম। গেম শুরু হওয়ার আগে আমরা মূলত এই ধরনের ওয়ার্ম আপ গুলো বা কন্ডিশনিং এ দেখবে এই ধরনের স্ট্রেচিং এক্সারসাইজ গুলো তোমাদেরকে দেওয়া হয়, যাতে তোমার বডিটা, তোমার শরীরটা প্রিপেয়ার হয় সেই অ্যাক্টিভিটি করার জন্য। তাহলে দেখো, স্ট্যাটিক ফ্লেক্সিবিলিটি মোস্ট ইম্পর্টেন্ট আফটার ট্রেনিং, বাট ডাইনামিক ফ্লেক্সিবিলিটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর কি, বিফোর ট্রেনিং। এই কথাগুলো কিন্তু মাথায় রাখবে। তারপর দেখো অ্যাক্টিভ ফ্লেক্সিবিলিটি, সিম্পল জিনিস আগে যেগুলো বলেছিলাম, ইউজিং এ মাসেল ফোর্স টু হোল্ড এ স্ট্রেস, মানে একটা সার্টেন স্পেসিফিক পজিশনে তোমার বডিটাকে হোল্ড করা, সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ফ্লেক্সিবিলিটি। এখানে ডেফিনেশন দেওয়া আছে, দেখো, দ্য এবিলিটি টু অ্যাক্টিভলি কন্ট্যাক্ট মাসেল টু মুভ লিভ থ্রু ইট ফুল রেঞ্জ অফ মোশন উইদাউট এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স, মানে কোনো কিছুর হেল্প ছাড়া তুমি তোমার সার্টেন পজিশনে বডিটাকে একটা জায়গায় হোল্ড করা। সাপোজ তুমি একটা তোমার হ্যান্ডটাকে যদি স্ট্রেস করো, হ্যান্ডটাকে যদি পেছনে আপার বডি পেছন দিকে তোলো, যতটুকু উঠছে সেই সার্টেন পজিশনে তুমি কিছু সময় হোল্ড করলে, সেইটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ফ্লেক্সিবিলিটি। সরি, সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ফ্লেক্সিবিলিটি। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখো স্পোর্টস এক্সাম্পল কি আছে, ড্যান্সার, এই যে a ballet dancer lifting their leg to the side without external support। তাহলে কি বলছি, লেগটাকে আমরা যখন সাইড ওয়াইজ তুলছি, সেখানে ম্যাক্সিমাম ওই সার্টেন পজিশনে হোল্ড করছি উইদাউট এনি সাপোর্ট, সেটাই হচ্ছে আমার অ্যাক্টিভ ফ্লেক্সিবিলিটি। এটা কখন ইউজ করব, ইম্পর্টেন্ট ফর স্পোর্ট লাইক জিমনাস্টিক, মার্শাল আর্ট, ড্যান্স, এনি আদার অ্যাক্টিভিটি হতে পারে। আপনি নিড টু স্ট্রেংথ অ্যান্ড ফ্লেক্সিবিলিটি সাইমালটেনিয়াসলি। এর ফলে কি হবে, স্ট্রেংথ এবং ফ্লেক্সিবিলিটি কিন্তু দুটোই একসাথে কিন্তু ডেভেলপ হবে। আবার প্যাসিভ ফ্লেক্সিবিলিটি কি, সেম জিনিস। অ্যাক্টিভ ফ্লেক্সিবিলিটি আমরা কি করলাম, উইদাউট এনি অ্যাসিস্ট্যান্টের সাহায্যে কিন্তু আমরাকে সেই সার্টেন পজিশনে আমরা হেল্প করছি। আমরা যখন দেখবে মাঝে মধ্যে কি করি, কোনো অপোনেন্টকে বলি যে তুই আমার এই হাতটাকে আর একটু উপরে নে, বা পাটাকে ধরে একটু উপরে তোল, বা সার্টেন পজিশনে হোল্ড করি, তখন কি করছি, একটা পার্টনারের হেল্প নিচ্ছি। বা এখন বিভিন্ন প্রকার রাবার ব্যান্ড হয়েছে, দেখবে সেই রাবার ব্যান্ড ধরে আমরা বিভিন্ন প্রকার স্ট্রেস করার চেষ্টা করি, যে আমার পাটা আসে না, সেটাকে আরেকটু ধরে টেনে নিলাম। তাহলে উইথ দি হেল্প অফ এই যে ইউজিং ইন এক্সটার্নাল ফোর্স, ইউজিং এন এক্সটার্নাল ফোর্স, ফর এক্সাম্পল দিয়ে আছে পার্টনার টু হোল্ড এ স্ট্রেস, মানে একটা সার্টেন পজিশনে হোল্ড করছি কিন্তু কোনো এক্সটার্নাল ফোর্স আমাকে সাহায্য করছে, সেটাই হচ্ছে প্যাসিভ ফ্লেক্সিবিলিটি। ডেফিনেশন কি বলেছে, দ্য এবিলিটি টু হোল্ড এ স্ট্রেস ইউজিং এন এক্সটার্নাল ফোর্স such as partner gravity of equipment without engaging muscle actively। Sports example কি বলছে, partner assist the hamstring stress in weight lifting। হ্যাঁ, by কখন ইউজ করব,
ইউটিলাইজ দ্য রিহ্যাবিলিটেশন অ্যান্ড কুলিং ডাউন রুটিন, ইনক্রিজ দ্য রেঞ্জ অফ মোশন উইদাউট স্ট্রেস মাসেল। তাহলে দেখো দুটো এই যে চারটে আমরা টাইপস বললাম, মূলত কুলিং ডাউন ফেজে কোন ধরনের এক্সারসাইজ আমরা করছি, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্লেক্সিবিলিটি আর একটা হচ্ছে প্যাসিভ ফ্লেক্সিবিলিটি। এই দুটো কিন্তু আফটার ট্রেনিং এর পরে মোস্ট বেটার রেজাল্ট কিন্তু আমাদের শরীরে দেবে। আমরা কি স্যার এইগুলো প্রশ্ন হতে পারে স্যার আমরা কি এগুলো কি তাহলে ট্রেনিং শুরু হওয়ার আগে কি আমরা এগুলো করব না? অবশ্যই করতে পারি, কিন্তু বেটার রেজাল্ট আফটার ট্রেনিং এর পরে দেবে। কিন্তু ডাইনামিক ফ্লেক্সিবিলিটি কিন্তু আমরা মোস্ট প্রবাবলি ট্রেনিং বা কোনো অ্যাক্টিভিটি শুরু করার পূর্বে সেটাকে আমাদেরকে করতে হবে। ক্লিয়ার? এইবার আসছি, এই যে ফ্লেক্সিবিলিটি এত কথা আমরা বললাম, এই ফ্লেক্সিবিলিটি করলে আমাদের কি কি লাভ হবে, কি জন্য আমরা এই ফ্লেক্সিবিলিটিটাকে আমরা মূলত করব, সেখানে দেখো এখানে বিভিন্ন কতগুলো পয়েন্ট আমি তোমাদের সামনে রেখেছি। হ্যাঁ, সেগুলো প্রথম পয়েন্ট কি রেখেছি, ইনজুরি প্রিভেনশন। মানে কি আমাদের শরীরে এই যদি ফ্লেক্সিবিলিটি যদি ভালো হয় তাহলে বিভিন্ন প্রকার আঘাতকে প্রতিরোধ করতে সাহায্য করবে। কারণ আমরা বিভিন্ন যে স্পোর্টস অ্যাক্টিভিটি করি সেগুলো কি হয়, সেই যদি আমাদের স্পোর্টস অ্যাক্টিভিটি বিভিন্ন প্রকার মুভ করতে হবে, যখন আমাদের মধ্যে বিভিন্ন প্রকার মুভ করতে হয় তাহলে এই মুভমেন্ট আমাদেরকে যদি ফ্লেক্সিবিলিটি আমার শরীরের মধ্যে না থাকে, যদি ফ্লেক্সিবল না হই তাহলে সেই মুভমেন্ট আমি করতে পারবো না। তাহলে এই মুভমেন্ট যদি আমি সঠিকভাবে করি তাহলে কি হবে, আমার মধ্যে ইনজুরি আসার বা আঘাত আসার সেটা প্রবণতা কম থাকবে। এর ফলে কি হবে, ইমপ্রুভ করে পারফরমেন্স। হ্যাঁ, পারফরমেন্স কি হবে, আমার যে ফ্লেক্সিবিলিটি যদি ভালো হয় তাহলে আমাদের পারফরমেন্স হবে। বেটার টেকনিক, আমরা যে কোনো অ্যাক্টিভিটি করি না কেন তার একটা পার্টিকুলার স্পেসিফিক টেকনিক আছে, এই ফ্লেক্সিবিলিটি যদি আমাদের না থাকে ভালো তাহলে আমরা সেই প্রপার টেকনিকটাকে করতে পারবো না। এনহ্যান্স করবে রিকভারি, আমাদের মানে কোনো কিছু থেকে রিকভারি হতে এই ফ্লেক্সিবিলিটি যদি আমাদের ভালো থাকে তাহলে কি করব, আমরা সেখান থেকে দ্রুত রিকভারি করতে কিন্তু হেল্প করবে, আমাদের রিকভারি হতে কিন্তু সাহায্য করবে। ইনক্রিজ করবে মাসেল স্ট্রেংথ। হ্যাঁ, এজিলিটি অ্যান্ড স্পিড, এজিলিটি ডেভেলপ করতে সাহায্য করবে, স্পিড ভালো হবে। বেটার ব্যালেন্স অ্যান্ড স্টেবিলিটি, মেন্টাল ফোকাস, অ্যাডাপ্টিবিলিটি, লং টার্ম জয়েন্ট এফেক্ট। তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই ফ্লেক্সিবিলিটি যদি আমাদের ভালো হয় এতগুলো বেনিফিট কিন্তু আমরা ফ্লেক্সিবিলিটির মাধ্যমে কিন্তু আমরা পাবো। এইবার কথা হচ্ছে মিস্টেক মেড হোয়েন স্ট্রেচিং। আমরা প্রত্যেকেই স্ট্রেচিং করি, এমন কেউ নেই, নোবডি, এনি প্লেয়ার, এনি কোনো খেলোয়াড় নেই যারা আমরা স্ট্রেচিং করি না। আমরা ফিজিক্যাল এডুকেশন বা বিপিএড এমপিএড যাই বলি না কেন প্রত্যেকেই আমরা কিন্তু স্ট্রেচিং করি, কিন্তু বাট আমরা কিছু কমন মিস্টেক করি, যে মিস্টেকগুলো কিন্তু আমাদের পরবর্তীকালে অনেক যন্ত্রণাদায়ক হতে পারে। তাহলে সেই মিস্টেকগুলো কোথায়, ইমপ্রপার ওয়ার্ম আপ। আমি যখন কোনো কিছুকে স্ট্রেচ করছি তার আগে আমাকে শরীরটাকে ভালোভাবে, ওই যে বলেছিলাম ফ্লেক্সিবিলিটি করার জন্য কি দরকার, বডি টেম্পারেচার। তাহলে বডি টেম্পারেচার ইনক্রিজ করতে গেলে কি দরকার, ইমপ্রপার ওয়ার্ম আপ দরকার, প্রপার ওয়ার্ম আপ দরকার। যদি তুমি প্রপার ওয়ার্ম আপ না করে কোনো কিছুকে স্ট্রেস করতে যাও তখন তোমার কি যে কোনো সময় ইনজুরি আসতে পারে। এই জন্য প্রপার ওয়ার্মিং আপ হওয়াটা কিন্তু সবার আগে জরুরি। 2 নম্বর কি আছে, ইনঅ্যাডিকুয়েট রেস্ট বিটুইন ওয়ার্কআউট। এই যে আমরা যখন ওয়ার্কআউট করি সেই ওয়ার্কআউটের পরে আমাদের যদি রেস্ট যদি সাফিসিয়েন্ট না হয় তখনও কিন্তু আমাদের বিভিন্ন প্রকার ইনজুরি আসতে পারে। ওভার স্ট্রেস, হ্যাঁ, আমরা তো স্ট্রেচিং এতক্ষণ ধরে বললাম স্যার স্ট্রেচিং করলে ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে, তাহলে আমি সারাদিন ধরে আমি স্ট্রেচিং করবো, আমার অনেক ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে। কখনোই নয়। স্ট্রেস আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা স্ট্রেচিং করব, যখন আমরা মাসেলসের ইলাস্টিসিটি ডেভেলপ করব, মাথায় রাখতে হবে পেন ফ্রি। একটা কথাটা মনে আছে, যেন কোনো যন্ত্রণা না হয়, যে পজিশনে হোল্ড করব সেটা যেন রিল্যাক্স হয়, সেখানে যেন ওভার স্ট্রেচিং যেন কখনো না হয়। ওভার স্ট্রেচিং হলে কিন্তু তোমার এখান থেকে চোটাঘাত আসতে পারে। হ্যাঁ, আবার কি পারফর্মিং দ্য রং এক্সারসাইজ, যদি তোমরা ভুল কোনো এক্সারসাইজ করো তার মাধ্যমেও এই ভুল এক্সারসাইজ করলেও সেখানে আমাদের চোটাঘাত হতে পারে। হ্যাঁ, পারফর্মিং এক্সারসাইজ ইন দ্য রং সিকুয়েন্স, যখন কোনো রং সিকুয়েন্সে যখন কিছু প্র্যাকটিস করব তার ফলেও কিন্তু বিভিন্ন প্রকার আমাদের চোটাঘাত আসতে পারে। এখানে দেখো বিভিন্ন প্রকার ছবি আমি তোমাদের সামনে দিয়ে রেখেছি। তাহলে এই কমন মিস্টেকগুলো আজ থেকে আর করা যাবে না। ক্লিয়ার? এইবার আসে হাউ টু স্ট্রেস। স্যার এতক্ষণ তো বললেন, এবার বলুন তো স্যার কিভাবে আমরা স্ট্রেসটাকে করব।
ওকে, কিভাবে করব? কিছু জেনারেল গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলোকে মেনে আমাদেরকে স্ট্রেচিং করা দরকার। প্রথমে কি দেখো, প্রপার ওয়ার্মিং আপ করা দরকার। ওয়ার্মিং আপ যদি সঠিক না হয় তাহলে কিন্তু সবার আগে স্ট্রেচিং করার আগে আমাদেরকে ওয়ার্মিং আপ করতে হবে, এবং তারপরে কি করতে হবে, ব্রিথ ডিপলি। আমাদের এই যে ব্রিদিং প্রসেস, অনেকের মধ্যে একটা কনসেপ্ট আছে যে আমরা যখন স্ট্রেচিং অ্যাক্টিভিটি করব হয়তো আমার ব্রিদিংটাকে আমি হোল্ড করে রাখলাম না, ডিপলি ব্রিদিং নিতে হবে। দেখো এখানে লেখা আছে ফোকাস অন ইওর ব্রিদিং থ্রু আউট দ্য স্ট্রেচিং প্রসেস, ইনহেল ডিপলি অ্যান্ড এক্সহেল স্ট্রেস। যখন তুমি ইনহেল করবে ডিপলি শ্বাসটাকে নিলে, যখন তুমি স্ট্রেস করবে সেটাকে ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসটাকে ছাড়লে। অ্যাভয়েড করবে বাউন্সিং, এই যে কথাটাকে বললাম ব্যালিস্টিক এক্সারসাইজ, এটা কিন্তু আমরা যখন তখন সেটাকে করতে পারবো না। বাউন্সিং অ্যাক্টিভিটি যখন আমরা করব স্লো মোশনে করব, কন্ট্রোল, নিজের কন্ট্রোলে কিন্তু সেটাকে করব, না হলে কিন্তু যে কোনো সময় লিড টু ইনজুরি আসতে পারে। লিসেন টু ইউর বডি, লিসেন টু ইউর বডি মানে কি, যদি তোমার মাইন্ড কখনো ঠিক পজিশনে না থাকে, তুমি যদি মেন্টালি ডিস্টার্ব থাকো, তাহলে স্ট্রেস থেকে বিরত থাকো। এই জন্য বলছে লিসেন টু ইউর বডি, যে স্ট্রেস অফ দ্য পয়েন্ট মাইল্ড ডিসকমফোর্ট। যদি তুমি যখন কোনো স্ট্রেস করবে, যদি তুমি পেন ফিল করছো, ডিসকমফোর্ট ফিল করছো, তাহলে স্ট্রেস ওখানে স্টপ করে দাও, ওখানে স্টপ করে দাও। ওভার স্ট্রেস যদি তখন তারপরেও যদি তুমি সেটাকে করো, সেটা কিন্তু ওভার স্ট্রেস হয়ে যাবে। এইবার বলছে হোল্ড ইজ স্ট্রেস, যে প্রত্যেকটা স্ট্রেচিং এর একটা স্পেসিফিক সার্টেন টাইম তোমরা হোল্ড করবে। হ্যাঁ, সেটা মূলত 15 to 13 সেকেন্ড তোমরা চেষ্টা করবে সেই সার্টেন পজিশনটাকে হোল্ড করার, এবং মিনিমাম রিপিট 2 থেকে 3 টাইমস কিন্তু সেই পজিশনে রিপিটেশন করতে হবে। তবেই কিন্তু আমাদের এই স্ট্রেস করার আমাদেরকে নিয়ম। এইবার এটা হচ্ছে স্ট্রেস করার নিয়ম গেল। স্যার আমরা কখন স্ট্রেস করব? হোয়েন টু স্ট্রেস। স্ট্রেচিং ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ওয়ার্মিং আপ বিফোর অ্যান্ড কুলিং ডাউন আফটার ওয়ার্কআউট। আমাদের স্ট্রেচিংটা যেমন ইম্পর্টেন্ট, ওয়ার্মিং আপের জন্য ইম্পর্টেন্ট, আবার কুলিং ডাউন পিরিয়ডের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে কিন্তু এই ওয়ার্মিং আপেও আমরা কুলিং ডাউন দুটো পিরিয়ডেই কিন্তু আমরা স্ট্রেচ এক্সারসাইজ করতে পারি। আবার স্ট্রেস পিরিয়ডিক্যালি থ্রু আউট দ্য এন্টায়ার ডে, আমরা সারাদিনে যে কোনো সময় স্ট্রেস করতে পারি। স্ট্রেস বিফোর এক্সারসাইজ, কোনো এক্সারসাইজ শুরু করার পূর্বে আমরা সেটাকে স্ট্রেচিংটা করতে পারি। ক্লিয়ার? এই হচ্ছে মূলত স্ট্রেচিং এর বিভিন্ন বা ফ্লেক্সিবিলিটির বিভিন্ন টাইপস বা ফ্লেক্সিবিলিটি বিভিন্ন প্রকার এক্সারসাইজ। এবার এগুলোকে বলো, এগুলো থেকে যদি তোমাদের মধ্যে কোনো কোয়ারিজ থাকে সেগুলোকে আমরা বলবো। বলার পরে আচ্ছা সরি, এখানে দেখো, এখানে বিভিন্ন প্রকার আমি একটা স্লাইডের মধ্যে রেখেছি, এগুলো আর আমি তোমাদেরকে আর বলবো না। যে স্ট্রেচিং টেকনিক ফর ডিফারেন্ট বডি পার্টস, ডিফারেন্ট বডি পার্টের জন্য মূলত যে আমাদের আমি মেন 10টা পয়েন্ট রেখেছি, যে নেক স্ট্রেস কিভাবে করব, হাউ ডু ইট, শোল্ডার স্ট্রেস কিভাবে করব, এগুলো সব আমি তোমাদেরকে পিপিটিটা পাঠিয়ে দেবো। ট্রাইসেপস কিভাবে করব, চেস্ট স্ট্রেস কিভাবে করব, ব্যাক স্ট্রেস কিভাবে করব, হিপ ফ্লেক্সার স্ট্রেস কিভাবে করব, হ্যামস্ট্রিং স্ট্রেস কিভাবে করব, কোয়াড্রিসেপ স্ট্রেস কিভাবে করা উচিত, কাপ স্ট্রেস কিভাবে করা উচিত, আর ফুল বডি স্ট্রেস কিভাবে করা উচিত। এই মূলত 10টা আমি তোমাদেরকে মেন পার্টস আমি তোমাদের সামনে রেখেছি, কিভাবে সে স্ট্রেচিং গুলোকে করবে, কত সময় ধরে করা উচিত ইত্যাদি বিষয়গুলো সমস্ত কিছু এখানে লেখা আছে। আমি স্লাইডগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো। এইবার তোমরা আমাকে বলো যে স্যার এখান থেকে যে কোনো প্রকার প্রশ্ন বা কোনো প্রকার কোয়ারিজ যদি তোমার মধ্যে থেকে থাকে সেগুলোকে আমাকে বলো। যদি না থেকে থাকে আমরা এমসিকিউ করব, করার পরে এই যে ফ্লেক্সিবিলিটি যে কতগুলোকে বললাম, সেই ফ্লেক্সিবিলিটির কিছু ইমপ্রুভমেন্ট মেথড আছে, সেই মেথডগুলো সম্পর্কে আমরা জানবো, এবং কিছু টেস্ট আছে এই ফ্লেক্সিবিলিটি কিভাবে মেজার করা যায় সেই টেস্টগুলো সম্পর্কেও আমরা কিছু জানবো। বলো তোমাদের মধ্যে এনি কোয়ারিজ যদি কিছু থাকে সেটা আমাকে বলো, না হলে আমরা এমসিকিউ কোশ্চেনে যাব। এবার এই প্রশ্নগুলোকে তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে। এখানে কিছু যা পড়ানো হলো সেখান থেকে কিছু এমসিকিউ রাখা আছে। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ ফ্লেক্সিবিলিটি? ফ্লেক্সিবিলিটি কি? এক নম্বর অপশন বি। হ্যাঁ, অপশন বি। অপশন বি, দ্য রেঞ্জ অফ মোশন অ্যাভেলেবল অ্যাট জয়েন্ট। ভেরি গুড। 2 নম্বর প্রশ্ন, হুইচ টাইপ অফ স্ট্রেচিং ইনভলভ হোল্ডিং এ পজিশন ফর পিরিয়ড অফ টাইম? ডাইনামিক স্ট্রেচিং, ব্যালিস্টিক স্ট্রেচিং, স্ট্যাটিক স্ট্রেচিং? স্ট্যাটিক স্ট্রেচিং। ভেরি গুড। 3 নম্বর প্রশ্ন, which of the following is a benefit of improved flexibility? Which of the following is a benefit of improved flexibility? Increase muscle strength, decrease risk of injury, enhance cardiovascular endurance, improve agility? Increase muscle strength. শুধু কি মাসেল স্ট্রেংথ?
না, মাসেল স্ট্রেংথও হবে, ডিক্রিজ রিস্ক অফ ইনজুরিও হবে, তারপরে এনহ্যান্স কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স, ইমপ্রুভ ইমপ্রুভ এজিলিটি। এজিল। কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স বাদ দিয়ে বাকি তিনটা তো হবে মনে হয়, দেখ এখানে ইনক্রিজ কিন্তু মাসেল, প্রথম যেটা হবে মাসেল স্ট্রেংথটাই হবে। না সব থেকে বেশি যেটা হবে ডিক্রিজ রিস্ক অফ ইনজুরি। সরাসরি এই ফ্লেক্সিবিলিটি করলে খুব একটা মাসেল স্ট্রেংথ, মিনিমাম মাসেল স্ট্রেংথ ডেভেলপ হয়, কিন্তু ম্যাক্সিমাম মাসেল স্ট্রেংথ ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজের মাধ্যমে সম্ভব কি? সম্ভব নয়। হোয়াট ইজ দ্য পিএনএফ স্ট্রেচিং? যদি এখনো বলা হয়নি, বলা হবে। পিএনএফ স্ট্রেচিংটা কি? এখানে বলে দিচ্ছি উত্তর, এ মেথড অফ স্ট্রেচিং দ্যাট কম্বাইন প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ স্ট্রেচিং। পরের প্রশ্ন দেখ 5 নাম্বার। When is the best time to perform static stretching? কখন আমরা স্ট্যাটিক স্ট্রেচিং করব? পড়ানো হয়েছে, বলো। বিফোর ওয়ার্কআউট, আফটার ওয়ার্কআউট, ডিউরিং ওয়ার্কআউট, নেভার। আফটার ওয়ার্কআউট। static after. ভেরি গুড। 6 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কমন মেথড ফর ইমপ্রুভ ফ্লেক্সিবিলিটি? নট এ কমন মেথড, যদি এখনো আসেনি পরে আসবো। বল দেখি, ডাইনামিক স্ট্রেচিং, রেজিস্টিং স্ট্রেচিং, যোগা, ফ্রম এ রোলিং। ফর্ম এ রোলিং। ভেরি গুড। 7 number, how often should flexibility training be incorporated into a weekly workout routine for optimal benefit? 3 থেকে 5 টাইম এ উইক। 3 থেকে 5 টাইম এ উইক, ডেইলি, once a month, 1 and 2 times a week? বল। 3 থেকে 5 দিন। 3 থেকে 5 দিন না, অলওয়েজ ফ্লেক্সিবিলিটি ডেইলি করা উচিত। ফ্লেক্সিবিলিটি অলওয়েজ ডেইলি। এটা তো ইয়ে না, স্ট্রেংথ ট্রেনিং না। স্ট্রেংথ ট্রেনিং হলে সপ্তাহে একদিন রেস্ট, একদিন না ট্রেনিং। Which of the following sports would most benefit from increased flexibility? Which of the following sports? Weightlifting, sprinting, gymnastics, football? সবার পাওয়া উচিত। বল, এর মধ্যে কোন স্পোর্টস ম্যাক্সিমাম বেনিফিট বা ফ্লেক্সিবিলিটিকে ডেভেলপ করতে? জিমন্যাস্টিক্স। হ্যাঁ, এত সময় লাগবে। জিমনাস্টিক। Gymnastic. ভেরি গুড। হোয়াট ইজ দ্য রিকমেন্ডেড ডিউরেশন ফর হোল্ডিং এ স্ট্যাটিক স্ট্রেস? স্ট্যাটিক স্ট্রেসের ডিউরেশন কত সময় ধরে রাখা উচিত? 5 to 10 সেকেন্ড। ভেরি গুড। লাস্ট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং সাইন ফর গুড ফ্লেক্সিবিলিটি? Inability to touch a toe, full range of motion in joint, muscle soreness, rapid fatigue during stretching? অপশন বি। Full range of motion. ভেরি গুড। চলো এইবার আসবো আমরা ফ্লেক্সিবিলিটি ট্রেনিং প্রোগ্রাম, এটা দিয়ে শেষ করব। দেখো, ফ্লেক্সিবিলিটি ট্রেনিং প্রোগ্রাম, এখানে কতগুলো নাম দেওয়া আছে, যে মেথডগুলোর মাধ্যমে আমরা এই ফ্লেক্সিবিলিটি ট্রেনিং প্রোগ্রামটাকে আমরা করতে পারবো বা ফ্লেক্সিবিলিটি ডেভেলপ করতে পারবো। একটা হচ্ছে স্ট্যাটিক স্ট্রেচিং, ডাইনামিক স্ট্রেচিং, অ্যাক্টিভ স্ট্রেচিং, প্যাসিভ স্ট্রেচিং, বালিস্টিক স্ট্রেচিং, আইসোমেট্রিক স্ট্রেচিং, পিএনএফ স্ট্রেচিং। ক্লিয়ার? এই ছটা, এর বাইরেও কিছু তোমরা পেতে পারো, যে যোগার মাধ্যমে ফ্লেক্সিবিলিটি ডেভেলপ হয়, ইত্যাদি মেথডগুলো পেতে পারো। মূলত মেন এই ছটা মেথড আছে, যে মেথডগুলোর মাধ্যমে আমরা ফ্লেক্সিবিলিটিকে ডেভেলপ করা সম্ভব হয়। এবার ধীরে ধীরে একটা মেথড সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানবো। এখানে দেখো, স্ট্যাটিক স্ট্রেচিং আমরা কিভাবে করব তার ডেসক্রিপশন আমরা এখানে লেখা আছে। ইনভলভ এ হোল্ডিং এ স্ট্রেস ইন এ চ্যালেঞ্জিং বাট কমফর্টেবল পজিশন ফর এ পিরিয়ড অফ টাইম, ইউজুয়ালি এখানে 15 থেকে 60 সেকেন্ড লেখা আছে, এটা হবে না, এটা ম্যাক্সিমাম 10 থেকে 30 সেকেন্ড পর্যন্ত দেওয়া লেখা উচিত। ক্লিয়ার? এই থেকে মানে একটা, তোমরা জানো স্ট্যাটিক স্ট্রেচিং কি, আমরা স্থির অবস্থায় এক জায়গায় কোনো পজিশনকে হোল্ড করব, সেটা সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য। এর ফলে কি বেনিফিট হবে? ইমপ্রুভ করবে ওভারঅল ফ্লেক্সিবিলিটি অ্যান্ড হেল্প করবে রিল্যাক্স মাসেল পোস্ট ওয়ার্কআউট। এক্সাম্পল কি? হ্যামস্ট্রিং স্ট্রেস, কোয়াড্রিসেপ স্ট্রেস, শোল্ডার স্ট্রেস। এখানে এই যে স্ট্যাটিক স্ট্রেচিং এর বিভিন্ন কিছু নাম এবং কিছু পিকচার আমি দিয়ে রেখেছি। এই হচ্ছে স্ট্যাটিক স্ট্রেচিং, তোমরা এগুলোকে জানো, আমি এগুলোকে আর ডিটেলসে যাচ্ছি না। ডাইনামিক স্ট্রেচিং কি? সেম কাজটাই করবে উইথ রেঞ্জ অফ মোশন। যখন আমরা কোনো মোশন বা মুভিং অবস্থায় যখন কোনো কাজ করব, সেটা হচ্ছে ডাইনামিক স্ট্রেচিং। এই ডাইনামিক স্ট্রেচিং এর বেনিফিট কি? ইনক্রিজ করবে ব্লাড ফ্লো, এনহান্স করবে অ্যাথলেটিক পারফরমেন্স অ্যান্ড রিডিউস করবে মাসেল স্টিফনেস। ক্লিয়ার? এখানে তার কিছু কিছু এক্সাম্পল কি? লেগ সুইং, এই যে লেগ যখন সুইং করছি, তাহলে লেগটাকে কি মুভ করছে, আর্ম সার্কেল,
ওয়াকিং লাঞ্জেস, এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে। এগুলো হচ্ছে ডাইনামিক স্ট্রেচিং এর এক্সারসাইজ, এর মাধ্যমে আমাদের ফ্লেক্সিবিলিটিকে ইমপ্রুভ করব। আর হচ্ছে কি অ্যাক্টিভ স্ট্রেচিং, সেটাও তোমাদেরকে আগে বলা হয়েছে। অ্যাক্টিভ স্ট্রেচিং হচ্ছে যখন সরাসরি তুমি নিজে করছো, বেনিফিট কি আছে, ইমপ্রুভ করবে ফ্লেক্সিবিলিটি স্ট্রেংথ সাইমালটেনিয়াসলি। মানে অ্যাক্টিভ স্ট্রেচিং এর দুটো কিন্তু বেনিফিট সাইমালটেনিয়াসলি হবে, একটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইমপ্রুভ হবে, সেই সাথে সাথে মাসেলসের স্ট্রেংথও ডেভেলপ হবে। এক্সাম্পল কি দিয়েছি, লিফটিং ইউর লেগ আপ অ্যান্ড হোল্ডিং ইট উইদাউট সাপোর্ট, উইদাউট এনি সাপোর্ট, মানে কোনো তোমার পার্টনার বা কোনো ইকুইপমেন্ট কোনো কিছুকে সাপোর্ট করবে না, নিজে সেই অ্যাক্টিভিটিটাকে করবে, তোমার লেগটাকে লিফটিং করবে ম্যাক্সিমাম পজিশন এবং সেই পজিশনে হোল্ড করবে, সেটাই হচ্ছে তোমার অ্যাক্টিভ স্ট্রেচিং। প্যাসিভ স্ট্রেচিং ঠিক অ্যাক্টিভের উল্টো, যে কাজটা তুমি অ্যাক্টিভ স্ট্রেচিং এ করেছিলে প্যাসিভ স্ট্রেচিং এর মধ্যে কি করবে, সেই কাজটা তোমার কোনো একটা পার্টনার বা কোনো একটা ইকুইপমেন্ট যার সাহায্যে তুমি একটা সার্টেন পজিশনে হোল্ড করবে, যে অ্যালাউ করবে ডিপার স্ট্রেস, হ্যাঁ, মাসেল অ্যাক্টিভেশন উইদাউট মাসেল অ্যাক্টিভেশন। ডিপার স্ট্রেস মানে কি, ম্যাক্সিমাম ফোর্সটাকে ওখানে কিন্তু পার্টনার বা সেই ইকুইপমেন্টের সাহায্যে তুমি সেই পজিশনটাকে হোল্ড করছো। এখানে ইউজিং হচ্ছে স্ট্রাপ হোল্ড লেগ স্ট্রেস, হ্যাঁ, এটা হচ্ছে প্যাসিভ স্ট্রেচিং। এগুলোকে বলা হয়েছে, যেটা তোমাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে এই যে বালিস্টিক স্ট্রেচিং। বালিস্টিক স্ট্রেচিং তোমাদেরকে আগে কি বলেছিলাম, এই যে ধরো আমরা বাউন্স, যদি কোনো বলটাকে আমরা নিচে ছেড়ে দিই, সেই বলটা ওখানে লেগে আবার বলটাকে উপরে ওঠে বাউন্স করে, সেটাই হচ্ছে তোমার বালিস্টিক স্ট্রেচিং। কিভাবে করছে ডেসক্রিপশন দেখো, ইনভলভ ইউজিং মোমেন্টাম টু এ ফোর্স, momentum to a force a body part behind its normal range of motion, typically bouncing in motion. Benefit ki, can increase flexibility quickly but carry a higher risk of injury. এটা সাধারণত এই বালিস্টিক এক্সারসাইজ প্রফেশনাল খেলোয়াড়কে দিয়েই করানো হয়, এটা কিন্তু কখনোই, এখানে দেখো লেখা আছে জেনারেলি নট রিকমেন্ডেড ফর বিগিনার, কখনোই বিগিনার। বাউন্সিং মানে আসছি এক্সাম্পল দিলেই বুঝি যাবি। নট রিকমেন্ডেড ফর বিগিনার, এখানে কি বলেছে, বাউন্সিং স্ট্রেস, এক্সাম্পল বাউন্সিং টু টোস। তো এবার বাউন্সিং মানে বলছে যে এই যে ধর লেগটাকে, মানে বাউন্সের মতো কি, লেগটাকে যদি এখন যদি সুইং করিস ফোর্সফুলি লেগটাকে তুই সুইং করছিস, ম্যাক্সিমাম সামনের দিকে উঠছে আবার সেটাকে পেছন দিকে যাচ্ছে, এই যে সুইং, এটাকে বলছে যে বাউন্সিং স্ট্রেচ। মানে ম্যাক্সিমাম যখন আমরা দাঁড়িয়ে লেগটাকে সুইং করছি, বা অল্টারনেটিভ যখন আমরা তোদেরকে যখন বলা হয় যে দাঁড়িয়ে পড়ে কন্টিনিউয়াসলি কি করতে, লেগটাকে হাতটাকে সামনে রেখে পাটাকে দিয়ে টাচ করতে বলি, যে কন্টিনিউয়াসলি তুই এটাকে করছিস, লেগটাকে সুইং করছিস সামনের দিকে পেছন দিকে, বাউন্স হচ্ছে, এইটাকেই বলা হচ্ছে বাউন্সিং টু টোস। এটাই হচ্ছে বালিস্টিক স্ট্রেচিং। আর আইসোমেট্রিক স্ট্রেচিং তোরা জানিস যে আইসোমেট্রিক স্ট্রেচিং এর মাধ্যমে অনেক সময় করানো হয়, মূলত এটা হচ্ছে আইসোমেট্রিক, তোদেরকে বলা হয়েছিল। আইসোমেট্রিক কথাটার অর্থ হচ্ছে কি, যে আইসোমেট্রিক স্ট্রেচিং এর মাধ্যমে কিন্তু অনেক সময় এই এক্সারসাইজ বা এই ফ্লেক্সিবিলিটি ইমপ্রুভ করা সম্ভব হয়। সেটা কি বলেছে, আইসোমেট্রিক তোমরা সবাই জানো, যেখানে কি হচ্ছে মাসেল মেট্রিক কথার অর্থ কি, মাসেল দৈর্ঘ্য, যেখানে মাসেলসের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, কিন্তু মাসেল এই যে আমি দেয়ালে হাত দিয়ে পুশ করে যখন ঠেলি, দেয়ালটাকে পুশ করার চেষ্টা করছি, সেখানে কি হচ্ছে মাসেলসের দৈর্ঘ্য কিন্তু একই থাকছে, মাসেলসের টানের পরিবর্তন হচ্ছে। এই ধরনের এক্সারসাইজের মাধ্যমে, এই ধরনের স্ট্রেসের মাধ্যমে কিন্তু ফ্লেক্সিবিলিটি ডেভেলপ করা সম্ভব। আর একটা যেটাকে বলবো সেটা হচ্ছে পিএনএফ, যেটার ফুল ফর্ম হচ্ছে প্রোপ্রিওসেপটিভ নিউরোমাসকুলার ফ্যাসিলেশন। এই টার্মটা কিন্তু মুখস্থ করে রাখবে, অনেক সময় কিন্তু এই পিএনএফ এইটা কিন্তু তোমাদেরকে আসে পরীক্ষায়, এইখানে মানেটাকে ভালো করে বোঝো। পিএনএফ কি বলছে, এই প্রোপ্রিওসেপটিভ নিউরোমাসকুলার ফ্যাসিলেশন, এখানে হচ্ছে একটা কম্বিনেশন, কিসের কম্বিনেশন, দেখো এ কম্বিনেশন অফ প্যাসিভ স্ট্রেচিং এন্ড আইসোমেট্রিক কন্ট্রাকশন। একটা প্যাসিভ স্ট্রেচিং যেখানে কি করছে, পার্টনার হেল্প করছে, আবার আইসোমেট্রিক কন্ট্রাকশন যেখানকার মাসেলসের দৈর্ঘ্যের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, হ্যাঁ, মাসেলের টানের পরিবর্তন হচ্ছে, মানে মাসেল টোনটাকে বৃদ্ধি পাচ্ছে বা কমছে। টিপিক্যালি ইনভলভস এ পার্টনার উইথ এ হেল্প অফ উইথ দি স্ট্রেস, মানে এই ধরনের স্ট্রেচিং করার জন্য কি করছে, পার্টনারের হেল্প লাগছে, যেখানে আইসোমেট্রিক কন্ট্রাকশন হবে, আবার
প্যাসিভ স্ট্রেচিং হবে। এই দুটোর কম্বিনেশন হচ্ছে এই পিএনএফ। এর বেনিফিট কি বলেছে, অফটেন রেজাল্ট ইন এ গ্রেটার ইমপ্রুভমেন্ট ইন ফ্লেক্সিবিলিটি কম্পেয়ার টু স্ট্যাটিক স্ট্রেচিং। এটার বেনিফিট বলছে যে আমরা যখন স্ট্যাটিক স্ট্রেচিং করি তার থেকে কিন্তু মোর ইমপ্রুভমেন্ট হবে এই পিএনএফ এই মাধ্যমে যদি আমরা করি, তাহলে কিন্তু বেটার ফ্লেক্সিবিলিটি ডেভেলপ হবে। এক্সাম্পল কি বলেছে, হোল্ড রিল্যাক্স মেথড, স্ট্রেস কন্ট্যাক্ট মাসেল দেন স্ট্রেস এগেন। প্রথমে স্ট্রেস করব, তারপর কন্ট্যাক্ট মাসেল, দেন ফার্দার আবার সেটাকে স্ট্রেস করব। এখানে কতগুলো মোস্ট কমন টেকনিক দেওয়া আছে, যা হোল্ড অ্যান্ড রিল্যাক্স 20 সেকেন্ড, দ্য হোল্ড অ্যান্ড রিল্যাক্স কন্ট্যাক্ট ফর 7 to 15 সেকেন্ড, দ্য হোল্ড অ্যান্ড রিল্যাক্স সুইং 3 to 5 টাইম রিপিটেশন করতে হবে। প্রত্যেকটা রিপিটেশনের মাঝে 20 সেকেন্ড করে গ্যাপ দিতে হবে, রেস্ট দিতে হবে। এই হচ্ছে মূলত পিএনএফ, যার ফুল ফর্ম হচ্ছে প্রোপ্রিওসেপটিভ নিউরোমাসকুলার ফ্যাসিলেশন, যেটা একটা কম্বিনেশন। কিসের কম্বিনেশন? একটা হচ্ছে প্যাসিভ স্ট্রেচিং এন্ড আইসোমেট্রিক কন্ট্রাকশন। এই দুটো একসাথে আমাদেরকে, যখন আমরা এই দুটোকে একসাথে মেনে যখন কোনো স্ট্রেচিং করব, তখন সেটা এই পিএনএফ স্ট্রেচিং এর আন্ডারে পড়বে। এখানে কিছুক্ষণ হোল্ড করব, সেটাকে আবার রিল্যাক্স করব, আবার হোল্ড করব। ক্লিয়ার? এইবার হাউ টু ডু ইউর টেস্ট ফ্লেক্সিবিলিটি, কিভাবে তুমি ফ্লেক্সিবিলিটি টেস্ট মেজার করবে। এখানে আছে ডিপ লাং, সিট অ্যান্ড ডি, শোল্ডার স্ট্রেস, টাং টু লিফট। এই মূলত হচ্ছে শোল্ডার স্ট্রেচিং, ফ্লেক্সিবিলিটি মেজার করার কতগুলো টেস্ট, কিন্তু মোস্ট প্রবাবলি আমরা সিট অ্যান্ড ডিসটাকেই আমরা বেশি ইউজ করি, কিন্তু এর বাইরেও এতগুলো টেস্ট আছে। এখানে এই আরো কিছু টেস্ট আছে, সেগুলোর প্রসিডিওর লেখা আছে, কিভাবে সেগুলোকে করবে সেগুলোকে আমি আর ডিটেলসে তোমাদেরকে এখানে বলছি না, সে নামগুলো আমি তোমাদেরকে বলেছি। দেখো, সিট অ্যান্ড ডিস টেস্ট, তার পারপাস আছে, কিভাবে হাউ টু টেস্ট সেটাকে পারফর্ম করবে, তার জন্য কি কি ইকুইপমেন্ট লাগবে, তার জন্য কি কি বডি পজিশন লাগবে, কিভাবে সেটাকে পারফর্ম করতে হয়, কিভাবে সেটাকে মেজার করবে, সমস্ত কিছু কিন্তু লেখা আছে। 2 নম্বর আছে দেখো শোল্ডার ফ্লেক্সিবিলিটি টেস্ট, সেটাও সেই একই কথা, কিভাবে পারপাস, হাউ টু টেস্ট, এরকম অনেকগুলো আছে। 7টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা আইটেম এখানে আছে। 6 টাইপ অফ টেস্ট তোমাদেরকে এখানে আছে, যেটা দিয়ে তুমি ফ্লেক্সিবিলিটি মেজার করতে পারবে। ক্লিয়ার? থ্যাংক ইউ। এবার বলো তোমাদের মধ্যে